জীবন্ত কাঁচা মাছ খেতে কেমন লাগবে বলুন তো? টেস্টি বা কেমন হবে? আমরা না জানলেও ভিয়েতনামের মানুষেরা কিন্তু জানে, আরও জানে মহিষের চামড়ার টেস্ট, কারণ এগুলো তাদের ট্রেডিশনাল খাবার। শুধু তাই নয়, এই ভিয়েতনামিরা টাকার জন্য নিজের চুল কেটেও বিক্রি করে দেয়। মাথায় পরা পরচুলাটি ভিয়েতনামি কোন মেয়ের, সেটা ভেবেছেন কখনো? ভাবার কথাও না। কিন্তু আজ বুঝতে পারবেন কেন আপনার পরচুলাটি ভিয়েতনাম থেকে এসেছে। ভিয়েতনামের হেয়ার ইন্ডাস্ট্রি সবচেয়ে শক্তিশালী। সারা পৃথিবীতে তাদের তৈরি চুলের এক্সটেনশনগুলো সবচেয়ে বেশি চলে। চুলের এক্সটেনশনের জন্য ভিয়েতনামের কোম্পানিরা সারা পৃথিবীর সেরা এক্সপোর্টার। ভিয়েতনামের দক্ষিণে একটি সুন্দর সাজানো শহর সাইগন। সেখানে অনেক পার্লার আছে যেখানে চুলের এক্সটেনশন বেচা কেনা হয়। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, সেখানকার মেয়েরা তাদের চুল বিক্রি করে দেয় টাকার বিনিময়ে। পার্লারে গিয়ে তারা তাদের চুল খুব অল্প টাকায় বিক্রি করে দেয়। অদ্ভুত ব্যাপার, নিজের চুল নিজেই বেচে দেয়া। আরও অদ্ভুত লাগে, অন্যরা যখন এক্সটেনশন হিসেবে আবার সেই চুল ব্যবহার করে। তারা কি জানে এগুলো অন্য কোনো মানুষের চুল? আর জানলেও তাদের কেমন লাগে এগুলো ব্যবহার করতে? ভিয়েতনাম থেকে এই এক্সটেনশনগুলো বিভিন্ন দেশে ঘুরতে থাকে, তার মধ্যে একটি ইস্তাম্বুল। এখানে অনেকেই এগুলো আমদানি করে নিজের শপে বিক্রি করে। তাদের মতে এটা কোনো খারাপ কিছু নয়, কারণ বিভিন্ন প্রাকৃতিক কারণে অনেকের চুলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, যার কারণে তারা চায় সুন্দর কোনো চুলের এক্সটেনশন ব্যবহার করতে, যাতে তাদেরকেও সুন্দর দেখায়। বেশিরভাগ এক্সটেনশন ভিয়েতনাম থেকে আসার কারণ কি? এটার উত্তরটা ভিয়েতনামিরাই দিবে। তাদের মতে তাদের চুলগুলো অনেক রেশমি এবং সিল্কি হয়। চুলের স্বাস্থ্যটাও অনেক ভালো হয়, যার জন্য তাদের চুল সারা পৃথিবীতে এতটা বিখ্যাত। প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে হেলদি আর সিল্কি চুলের, আর ভিয়েতনামিরা এটাতে সেরা। এই এক্সটেনশনগুলো কিভাবে বানায় সেটা জানতে হলে সেখানকার কোনো ফ্যাক্টরিতে গেলে সরজমিনে সব দেখা যাবে। এগুলো বানাতে প্রথমে চুলকে একটি হেয়ার লাইনে সেলাই করে নিতে হয়। মানুষ ঘন চুল পছন্দ করে, তাই চুলগুলো সেলানোর সময় সেগুলোতে ডাবল হেয়ার লাইন দেওয়া হয়, যাতে দেখতে সুন্দর দেখায়। তারপর একটি মেশিন দিয়ে সেগুলোকে রোল করতে হয়। শেষে বান্ডেল দিয়ে বেঁধে সেগুলোকে চিরুনির মতো বড় বড় কাটায় আঁচড়ানো হয়, যাতে খারাপ চুলগুলো বের হয়ে আসে। এরপর সেই এক্সটেনশনের বান্ডেলগুলোতে টুপি লাগানো হয়, যাতে টুপির মতো করে পরে সেগুলোকে সহজেই ব্যবহার করা যায়। এক্সটেনশনগুলো এখন রেডি, কিন্তু বাজারজাত করার আগে এগুলোকে ভালো করে ধুয়ে ওভেনে শুকানো হয়। চুলের এক্সটেনশন তৈরির সব ফ্যাক্টরিতে চুল স্ট্রেট করার আলাদা সেকশন থাকে, কারণ একটাই, স্ট্রেট চুল সব থেকে বেশি জনপ্রিয়। সারা পৃথিবীতে স্ট্রেট চুলেরই ডিমান্ড বেশি। শুধুমাত্র আফ্রিকার দিকে কোকড়া চুলের বেশ ভালো ডিমান্ড আছে। তবে ভিয়েতনামি চুলগুলো সব দিক থেকে আসলেই সেরা। তাদের চুলগুলো যেমন সিল্কি আর তেমন স্ট্রেট। এসব কারখানায় কিছু চুল ভারত থেকেও আসে। তারা তাদের ভগবানকে উৎসর্গের উদ্দেশ্যে চুল কেটে ফেলে, আর সেগুলো শেষে এসে পৌঁছায় এইসব এক্সটেনশন তৈরির ফ্যাক্টরিতে। কিন্তু ভারতীয়দের চুলগুলো কিছুটা মোটা ধরনের, এদিক দিয়ে ভিয়েতনামি চুলেরই ভ্যালু বেশি। এসব এক্সটেনশনগুলোকে কোয়ালিটির ওপর ডিপেন্ড করে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়। এর মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির এক্সটেনশনকে ভার্জিন হেয়ার বলে, যেগুলো আমেরিকা আর ইউরোপের মার্কেটে সবচেয়ে বেশি সেল হয়। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, ভিয়েতনামের মেয়েরা তাদের ফ্যামিলিকে সাহায্য করতে এবং শুধুমাত্র টাকার জন্য তাদের চুলগুলো অনিচ্ছা থাকার সত্ত্বেও বেচে দেয়। ভিয়েতনামের অনেক আশ্চর্যের মধ্যে আরেকটি আশ্চর্য বিষয় হচ্ছে এখানকার কালচার। যেই সেই কালচার নয়, কাঁচা মাছ খাওয়ার কালচার। ভিয়েতনামের উত্তরে পাহাড়ি এরিয়াতে এমন একটি জাতি বহুকাল ধরে আছে, যাদের কালচার আসলেই আশ্চর্যজনক। এদেরকে থাই পিপল হিসেবে সবাই চিনে। এদের জীবনযাপন চমকপ্রদ, কারণ এরা শহর থেকে অনেক দূরে বাস করে, এতটাই দূরে যে সেখানে কোনো বড় গাড়ি ঢুকতে পারে না। তাহলে তারা তাদের ঘরবাড়িগুলো কিভাবে বানায়? ঘরবাড়ি বানানোর এত এত মালামাল কি করে পাহাড়ের এত গহীনে নিয়ে যায়? মূলত গ্রামের ছোট ছোট রাস্তাগুলোতে এরা মোটরসাইকেল দিয়ে চলাচল করে, আর যেখানে বাইকও চলবে না সেখানে নিজের পিঠে করে মালামাল বহন করতে হয়। সত্যি অনেকটাই পরিশ্রমী এরা সপ্তাহে 2 থেকে 3 দিন বাজারে যায় তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে। এদের সকালের ট্রেডিশনাল ব্রেকফাস্ট হচ্ছে মহিষের চামড়া আর স্টিকি রাইস। স্টিকি রাইস বাঁশের মধ্যেই রান্না করে, আর মহিষের চামড়াকে ফার্মেন্টেড করে লেবুর রস মিশিয়ে খায়। মহিষের চামড়া রেসিপিটা দেখে নেই। প্রথমে চামড়া পুড়িয়ে এর থেকে লোমগুলো পরিষ্কার করে, তারপর এটিকে সিদ্ধ করে কেটে ছোট ছোট টুকরো করে লবণ সহ বেশ কিছু মশলা মিশিয়ে টানা 7 দিনের জন্য ফার্মেন্টেশন করে নেয়। এরপর এগুলো খাওয়ার জন্য প্রস্তুত হয়। খাওয়ার সময় লেবুর রস মিশিয়ে খায়।
এখানকার পুরুষদের কাজ হচ্ছে মাছ ধরে আনা। পুরুষরা মাঠেও কাজ করে, জালের যোগানটা সেখান থেকেই আসে। মাছ ধরতে এরা ত্রিকোণাকার একটি জাল ব্যবহার করে। সবজি হিসেবে এরা পানিতে জন্ম নেয়া মশ উদ্ভিদগুলো খায়। এদের আরেকটা জনপ্রিয় খাবার হচ্ছে ফার্মেন্টেড কাঁচা মাছ। রেসিপি কিন্তু আগেরটাই, ওই যে বলেছিলাম মহিষের চামড়া রেসিপি, ঠিক একই রকম ইনগ্রিডিয়েন্টস এখানেও ব্যবহার করা হয়েছে। ফার্মেন্টেশন সিস্টেমটা কিন্তু এদের ট্রেডিশনাল খাবার। এসব ফার্মেন্টেশন মাছ বা চামড়া 2-3 বছরও ভালো থাকে। এদের ট্রেডিশনাল একটা রেসিপি হচ্ছে গ্রিলড ফিশ, তবে কুকিং সিস্টেম আমাদের তুলনায় অনেক তফাৎ আছে। মেরিনেশনের সময় এরা লেমন গ্রাস, লবণ, থাই মরিচ সহ তাদের ঐতিহ্যগত কিছু উপাদান ব্যবহার করে, এজন্য এটা খেতে অনেক ফ্লেভারফুল হয়। এরা কিন্তু এই গ্রিল ফিশ একটা সস বানিয়ে তাতে ডিপিং করে খায়। সসের প্রধান উপাদান হলো ওই মাছের নাড়িভুড়ি, মানে যে মাছটি খাবে সেই মাছের নাড়িভুড়ি দিয়ে এই সসটি বানানো হয়। মশ উদ্ভিদগুলো তারা রান্না করেই খায়, এজন্য মশের সাথে লবণ মরিচ সহ আরো কিছু উপাদান যোগ করে বাঁশে ঢুকে রান্না করে। এদের সব ট্রেডিশনাল খাবার কিন্তু বাঁশেই রান্না করে। এবার এদের যে খাবারের কথা বলবো তা শুনলে আপনার মনে অন্যরকম অনুভূতি আসবে, আর তা হচ্ছে কাঁচা মাছ। এভাবে বললে ভুল হবে, বলা যায় সরাসরি জীবন্ত মাছ। বিভিন্ন উপাদান মিশিয়ে একটা ডিপিং সালাদ বানিয়ে তাতে জীবন্ত মানে নাচানাচি করা মাছকে ডিপিং করে সোজা মুখে চালান করে দেয়। কি ভাবছেন, এইমাত্র যে মাছটা পানিতে সাঁতার কাটছিল এটা কি এবার গিয়ে মুখে সাঁতার কাটবে? না না, এরকমটা হবে না, কারণ দাঁতের এক কামড়েই সেই মাছ নিস্তব্ধ হয়ে সোজা পেটে চলে যাবে।